তো মাইন্ডফুলনেস এক জিনিস, মেডিটেশন কিন্তু আরেক জিনিস। যদি মন প্রশান্ত না হয় তাহলে এই প্রশান্তহীনতার কারণে আপনি দৈনন্দিন জীবনটাকে সুস্থভাবে যাপন করতে পারবেন না। তো স্ট্রেস যখন হবে সেই স্ট্রেসটাকে আউট করতে হবে। তার একটা ডিসিশনের কারণে পুরো জাতিটাই কিন্তু বঞ্চিত হতে পারে, আবার একটা ডিসিশনের কারণে পুরো জাতি উপকৃত হতে পারে। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু দ্য নেক্সট জেন শো। আমি ডালিয়া, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের নিয়মিত পর্ব দ্য নেক্সট জেন শোতে। আমরা 21শে জুন সারা বিশ্বে বাংলাদেশ সহ যোগা ডে পালন করেছি। তো আজকে আমাদের খুবই আনন্দ লাগছে এবং আমরা গর্বিত আমাদের স্টুডিওতে একজন যোগা গুরু আছেন। ওনার নাম আহমেদ শরীফ। উনি একজন যোগা অ্যান্ড মেডিটেশন গুরু। চলুন পরিচয় করিয়ে দিচ্ছি ওনার সঙ্গে। স্বাগতম আপনাকে স্যার। আসসালামু আলাইকুম। আপনাদের সবার উপর শান্তি বর্ষিত হোক। শান্তি শান্তি শান্তি। জগতের সকল প্রাণী সুখী হোক, মহাবিশ্বের সকল সৃষ্টি সাম্যাবস্থায় বিরাজ করুক। স্যার, আপনি একজন যোগা অ্যান্ড মেডিটেশন গুরু, সেই সাথে আমরা খেয়াল করলাম আপনি পাবলিক হেলথ স্পেশালিস্ট। আমি যদি একে একে বলতে যাই, আরও আছে লিডারশিপ ট্রেনার, লাইফ কোচ, রাকি অ্যান্ড মোদাব্বির, ফিটনেস ট্রেনার, ওয়েলনেস ইনস্ট্রাক্টর, লাইফস্টাইল ট্রেনার, মোরা কাবা স্পেশালিস্ট এবং ন্যাচারোপ্যাথি ট্রেনার। আরও আছে মেডিটেশন এক্সপার্ট, কর্পোরেট ট্রেনার, স্পিরিচুয়াল গাইড, যোগা থেরাপিস্ট, yogacarya and holistic health coach, stress management trainer, neuro linguistic programming NLP trainer। আপনি এত স্পেশালিস্টের আপনার যে লিস্ট, আমরা একে একে যদি জানতে চাই, আমাদেরকে বলবেন যোগা কি আর মেডিটেশন কি? চমৎকার প্রশ্ন। আসলে আমরা যদি দেখি তাহলে দেখব যোগাটা হচ্ছে একটা বিস্তৃত বিষয় আর মেডিটেশন হচ্ছে এটার একটা পার্ট। তো মেডিটেশন খুব ওয়াইডলি চর্চা হচ্ছে সব জায়গায়। তো মেডিটেশনটা দিয়ে শুরু করি, যেহেতু একটা পার্ট ছোট। মেডিটেশনটা হচ্ছে যোগার যে 8টা অঙ্গ রয়েছে, সেই 8টা অঙ্গের মধ্যে একটা অঙ্গ হচ্ছে মেডিটেশন বা ধ্যান। তো এটাই মূলত সারা বিশ্বে চর্চা হচ্ছে। তো মেডিটেশনটা মানে হচ্ছে এমন একটা স্টেট, যে স্টেটে গেলে আমাদের পঞ্চ ইন্দ্রিয়ের বিষয়গুলো রহিত হয়ে যায় এবং সে একটা বিশেষ প্রশান্তিপূর্ণ স্তরে চলে যায়। তো বর্তমানে আমরা যে সকল মেডিটেশন প্রসেসগুলো চর্চা করি, অধিকাংশ ক্ষেত্রে সেগুলো পিওর মেডিটেশন না। পিওর মেডিটেশন না এই অর্থে, কারণ মেডিটেশন হচ্ছে সেটাই যেখানে আপনার মন শূন্য হয়ে যাবে, আপনি যখন পঞ্চ ইন্দ্রিয়ের বহির্ভূত অবস্থায় চলে যেতে পারবেন, অথবা কনসেন্ট্রেশন দিতে দিতে এমন একটা স্টেটে যাবেন যেখানে গিয়ে কনসেন্ট্রেশনটাও হারিয়ে যাবে। দিস ইজ দ্য মেডিটেটিভ স্টেট। তো সারা বিশ্বে যেটা মূলত চর্চা করো সেটা মূলত মাইন্ডফুলনেস। তো মাইন্ডফুলনেস এক জিনিস, মেডিটেশন কিন্তু আরেক জিনিস। মেডিটেশন হচ্ছে এরকম একটা অবস্থা যে ইউ আর ডুইং নাথিং, এটাই হচ্ছে মেডিটেশন। ডুইং নাথিংনেস ইজ দ্য মেডিটেশন। তো মেডিটেশনের অনেক উপকার রয়েছে, সারা বিশ্বে মেডিটেশন মানুষজন চর্চা করছে। পিওর মেডিটেশন হোক অথবা রিল্যাক্সেটিভ মেডিটেশন অথবা কনসেন্ট্রেটিভ মেডিটেশন, যাই সে চর্চা করুক, সাইন্টিফিক্যালি সে কিন্তু বেনিফিট পাচ্ছে। আর একজন মানুষ যখন পিওর মেডিটেশন করবে তখন সে এটার পূর্ণাঙ্গ উপকার পাবে, সেই সঙ্গে তার যে স্পিরিচুয়াল জার্নি আছে, আধ্যাত্মিক যে উপকার আছে, সেই জগতে সে বিচরণ করতে পারবে। তো মেডিটেশন স্বাভাবিকভাবে যদি আমরা বলি, সেটা দেহমনের রিল্যাক্সেশনের মধ্য দিয়ে এমন একটা স্টেটে পৌঁছে যাওয়া যেখানে পরিপূর্ণ প্রশান্তি পাওয়া যায়, সেই সঙ্গে জাগতিক বিষয়গুলোকে খুব সুন্দর করে আমরা হ্যান্ডেল করতে পারি। জি। আর যোগাটা হচ্ছে একটা বিস্তৃত বিষয়। যোগার বিষয়টা হচ্ছে এইরকম, এটা রয়েছে 8টা অঙ্গ, যেটাকে আমরা অষ্টাঙ্গ যোগ বলি, অষ্টাঙ্গ যোগা। প্রথম যে পয়েন্ট সেটা হচ্ছে যম, সংস্কৃতে এটাকে ইয়াম বলে। দ্বিতীয় যে পয়েন্ট সেটা হচ্ছে নিয়ম, ডিসিপ্লিন। তৃতীয় যে পয়েন্ট সেটা হচ্ছে আসন। চতুর্থ যে পয়েন্ট সেটা হচ্ছে প্রাণায়াম। পঞ্চম যে পয়েন্ট সেটা হচ্ছে প্রত্যাহার। ষষ্ঠ যে পয়েন্ট সেটা হচ্ছে ধারণা। এবং সপ্তম যে পয়েন্ট সেটা হচ্ছে ধ্যান বা মেডিটেশন। এবং 8 নম্বর যে পয়েন্ট সেটা হচ্ছে সমাধি। এই 8টা বিষয় নিয়ে যে
এই 8টা বিষয় নিয়ে যে কার্যকলাপ সেটাই হচ্ছে মূলত ইয়োগা। জি। এই 8টা যখন একজন মানুষ পুরোপুরি অনুসরণ করবে, যম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, ধ্যান, এই বিষয়গুলো অনুসরণ করে সে যখন অগ্রসর হতে থাকবে তখন সে পুরোটাই ইয়োগার চর্চা করছে। তো আমরা প্রচলিতভাবে যে ইয়োগার কথা শুনি যে একটা আসন খুব কষ্ট করে করলো, ডান দিকে কাত হলো, বাম দিকে কাত হলো, এগুলো কিন্তু ইয়োগা না। এটা হচ্ছে ইয়োগার একটা পার্ট। হ্যাঁ, ইয়োগার একটা পার্ট হচ্ছে আসন। এই আসনটাই হচ্ছে যে আমরা নানান ধরনের শরীরকে ডান দিকে বাঁকানো, পেছন দিকে বাঁকানো, একটু মোচড় দেওয়া, টুইস্ট করে, সেগুলো হচ্ছে মূলত আসন। তো অ্যাকচুয়ালি ইয়োগাটা হচ্ছে এই 8টা বিষয়ের সমাহার। এই 8টা যারাই চর্চা করছেন তারাই মূলত পিওর ইয়োগাটাকে চর্চা করছেন। স্যার, এটা আমাদের জানার ইচ্ছে ছিলই, আপনি উত্তর দিয়ে দিলেন যে শরীর ভাঙা শুধুমাত্র যোগা নাকি মনের আরো লেয়ার আছে আমাদের যেগুলো অনুসন্ধানে আমরা ফিল করব? জি জি জি, অবশ্যই। কারণ ইয়োগা শুধুমাত্র ফিজিক্যাল এক্সারসাইজ না, এটা হচ্ছে মনটাকে কন্ট্রোল করে এমন একটা স্টেটে যাওয়া যেখানে গিয়ে আপনি জীবনটাকে পরিপূর্ণভাবে উপভোগ করতে পারেন। হ্যাঁ, তো ইয়োগার ক্ষেত্রে মনের বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি মন প্রশান্ত না হয় তাহলে এই প্রশান্তহীনতার কারণে আপনি দৈনন্দিন জীবনটাকে সুস্থভাবে যাপন করতে পারবেন না। তো ইয়োগাটা হচ্ছে এমন একটা ওয়ে অফ লিভিং, এমন একটা সায়েন্স যেটা আপনাকে টোটাল ফিটনেসের দিকে নিয়ে যাবে। এখন আপনি প্রশ্ন করতে পারেন যে টোটাল ফিটনেসটা কি? টোটাল ফিটনেস হচ্ছে একজন মানুষের সামগ্রিক ফিটনেস। কীরকম? সে ফিজিক্যালি ফিট থাকবে, সে মেন্টালি ফিট থাকবে, সে সোশ্যালি ফিট থাকবে, সে স্পিরিচুয়ালি ফিট থাকবে। এই 4টা বিষয়টা যখন একজন মানুষের জীবনে আসবে তখন সে টোটাল ফিটনেসে থাকবে, তখন সে জীবনটাকে উপভোগ করতে পারবে। তো ইয়োগা আসলে আমাদেরকে সেই দিকেই নিয়ে যায়। যত আমরা বেশি চর্চা করি তখন সেই স্টেটের দিকে আমরা অগ্রসর হই। আমরা শুনে আসি বা বই পড়ে জানি যে একটা মানুষের 2টা উপাসনালয় আছে, একটি হচ্ছে মসজিদ, মন্দির বা গির্জা, আরেকটি হচ্ছে মনের মন্দির, শরীর বা মনের মন্দির। তো সেক্ষেত্রে গির্জা, মসজিদ, মন্দির যে উপাসনালয় আছে সেগুলো ডেভেলপ করার ওয়ে আছে, কিন্তু মনের মন্দিরকে ডেভেলপ করার ওয়ে অনেকে পান না, গুরুর অভাবে বা ট্রেনিংয়ের অভাবে। সেক্ষেত্রে আপনি কি বলবেন স্যার? চমৎকার প্রশ্ন করেছেন। আসলে আমাদের এই দেহটাই মন্দির, এই দেহটাই মসজিদ, এই দেহের মধ্যেই স্রষ্টা বসবাস করেন। হ্যাঁ, তো এই যে স্রষ্টা আমাদের মধ্যেই বসবাস করেন, তাকে যে আমরা পাচ্ছি না, যার ফলে কিন্তু আমাদের হাহাকার। পরমাত্মা বলেন, আল্লাহ বলেন, গড বলেন, ঈশ্বর বলেন, যিনি যে নামে পরম স্রষ্টাকে জানেন, তো তিনি তো আমাদের মধ্যেই বসবাস করেন। তো আমরা যদি নিজের জন্য সময় না দেই, হ্যাঁ, এই দেহটার কাছে যদি আমি সময় না দেই, তাহলে এই দেহ থেকে আমি পরিপূর্ণ প্রশান্তিটুকু পাবো না। দেহ হচ্ছে একটা প্রশান্তির সাগর, মনটা হচ্ছে একটা প্রশান্তির সাগর। সেই সঙ্গে যখন আপনি আত্মার সঙ্গে সংযুক্ত হবেন তখন সেটা আরও প্রশান্তির সাগর। তো আমরা সাধারণ মানুষ যে খাওয়া পড়া এটা পেয়েই মনে করি যে বিরাট কিছু একটা পেয়ে গেছি, কিন্তু এটার অপরেও যে আরও আনন্দের সাগর রয়ে গেছে সেটা কিন্তু আমরা পাই না। তো যখন একজন মানুষ আত্মনিমগ্ন হয়, আপনি প্রশ্নটা খুব প্রাসঙ্গিকভাবে করেছেন, এই দেহটাকে যদি যত্নায়ন না করে তাহলে এই দেহের মধ্যে যিনি বসবাস করছেন, অর্থাৎ পরমাত্মা আমরা যাকে চাচ্ছি, যাকে অনুভব করতে চাচ্ছি, তিনি তো জাগ্রত হবেন না। তো সেই কৌশলটা যোগের মাধ্যমে কিন্তু আমরা করে নিতে পারি। যোগের মাধ্যমে এই দেহ মন্দিরটার যত্ন হয়। আর দেহের মধ্যে দেহটাকে যখন পাক সাফ করা হয়, পবিত্র করা হয়, তখনই সেটার মধ্যে মানসিক স্তরের কিছু উন্মেষ ঘটে, যেগুলো আপনার আত্মিক আধ্যাত্মিকের উন্নতির জন্য জরুরি। তো যখন সেই মানসিক বৃত্তিগুলোর উন্নয়ন ঘটে তখন আপনি আস্তে আস্তে আত্মিক আধ্যাত্মিক দিকে অগ্রসর হন। আর যখন আত্মিক আধ্যাত্মিক দিকে অগ্রসর হবেন তখনই আস্তে আস্তে আপনি পরমাত্মার দিকে চলে যাবেন। আর পরমাত্মার সাথে যখন আপনি সংযুক্ত হতে পারবেন তখন আপনি পরিপূর্ণ প্রশান্তি পাবেন। যে কারণে এই যোগের সংজ্ঞা নানানভাবে করা যায়, তার মধ্যে একটা হচ্ছে আত্মা যখন পরমাত্মায় লীন হয়ে যায় সেটাই হচ্ছে যোগ। হ্যাঁ, যখন তার সৃষ্টিকর্তাকে বান্দা যখন আল্লাহকে চিনতে পারে, হ্যাঁ, তখনই সেটা যোগ হয়ে যায়। যে কারণে আরবিতে একটা কথা বলা হয়ে থাকে, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। যে তার নিজেকে চিনতে পেরেছে সে তার প্রভুকে চিনতে পেরেছে। তো আপনি যে দেহ মন্দিরের কথা বললেন, দেহ মসজিদের কথা বললেন, এই দেহটা যত সুস্থ থাকবে, প্রাণবন্ত থাকবে, তত আপনি ইবাদত বন্দেগী উপাসনা করতে পারবেন। এবং সেই উপাসনালয়ের যিনি স্রষ্টা, অর্থাৎ আমাদের সবার যিনি স্রষ্টা, তার কাছাকাছি যখন আপনি যাবেন তখনই সেটা সম্ভব।
এবং এটা ইয়োগার মধ্য দিয়ে আমরা কিন্তু ধাপে ধাপে সেইভাবে অগ্রসর হতে পারি। ইয়োগাটাকে আপনি সব ধর্মের আলোকেই কিন্তু ব্যাখ্যা করতে পারেন, এটার সঙ্গে ধর্মের কোনো বিরোধ নাই। ইয়োগাটা একটা সার্বজনীন বিজ্ঞান, সার্বজনীন একটা ওয়ে, যে কেউ এটা অনুসরণ করতে পারে, ছোট থেকে শুরু করে একদম 5 বছরের শিশু থেকে 125 বছরের যে কেউ এটাকে অনুসরণ করতে পারে। এবং পৃথিবী যত এগিয়ে যাচ্ছে আমরা তত সবার সঙ্গে পুরো পৃথিবী কানেক্টিভিটিটা খুবই স্ট্রং হচ্ছে। সেই সাথে সাথে দেখছি যে স্ট্রেসড বাড়ছে, এক্সস্টেড হচ্ছে, পালপিটেশন বাড়ছে। সেই ক্ষেত্রে ইয়োগার এখানে কিভাবে সেই স্ট্রেসফুল লাইফ থেকে মানুষকে হেল্প করবে কাম আউট করতে? ভেরি গুড, চমৎকার প্রশ্ন করেছেন। আমরা যদি দেখি তাহলে দেখব যে আমাদের জীবনে স্ট্রেস কেন, নানান কারণে স্ট্রেস হয়, আমরা সেদিকে আলোচনায় গেলাম না। তো স্ট্রেস যখন হবে সেই স্ট্রেসটাকে আউট করতে হবে, কারণ আউট করার নানান প্রক্রিয়া রয়েছে, যে প্রক্রিয়াগুলো নর্মালি আমরা অনুসরণ করি না বলে স্ট্রেসটা আমাদের বডিতে থেকে যায়। উদাহরণ হিসেবে বলি যে আপনি হয়তো রিক্সা দিয়ে যাচ্ছেন, রিক্সাওয়ালার সঙ্গে একটা ভাড়া ফিক্স করে রেখেছেন যে এত টাকা আপনি দেবেন। সে বলে যে আমাকে ঘুরিয়ে নিয়ে এসেছেন, আমাকে আরও বেশি ভাড়া দিতে হবে। সে দেখা গেল যে 100 টাকার জায়গায় আপনার কাছে হয়তো 500 টাকা দাবি করছে। এই যে সে দাবি করলো, আপনার মধ্যে একটা স্ট্রেস উৎপন্ন হলো। বস বলেছেন এই কাজটা আজকের মধ্যে করে দিতে হবে, তো স্বাভাবিকভাবে কিছু স্ট্রেস উৎপন্ন হচ্ছে। আর আপনি যে সময়টুকু দেখছেন এই সময়টুকুতে আসলে সেটা করা খুব ডিফিকাল্ট, ম্যানেজ করতে পারবো কিনা, এই যে স্ট্রেস উৎপন্ন হচ্ছে। এইভাবে নানান কারণে স্বামী স্ত্রী বলেন, বাচ্চাদেরকে সামলানো বলেন, দৈনন্দিন জীবনের যে কোনো কাজের প্রেক্ষিতেই আপনার মধ্যে স্ট্রেস উৎপন্ন হতে পারে। এই স্ট্রেসটা কিন্তু খারাপ নয়, যে প্রাথমিক যে স্ট্রেসটা আমাদের আসে সেটা যখন দীর্ঘায়িত হতে থাকে তখনই স্ট্রেসটা খারাপ। তো স্ট্রেস হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে ইউস্ট্রেস আর একটা হচ্ছে ডিস্ট্রেস। তো ডিস্ট্রেসটা আমাদের জন্য খারাপ, ইউস্ট্রেসটা আমাদের জন্য ভালো। ইউস্ট্রেসটা কীরকম? ধরুন যে আপনার সন্তানকে আপনি লেখাপড়া করাবেন, আপনার ভাই বোনকে লেখাপড়া করাবেন, সে যদি তাকে লেখাপড়া না করান সে অজ্ঞানতার অন্ধকারে ডুবে যাবে। এই যে একটা ভয়, এই একটা স্ট্রেস, এই স্ট্রেসটা কিন্তু ইউস্ট্রেস, ভালো স্ট্রেস, যে এটা দরকার, এটা আপনার শরীরে কোনো ক্ষতি করবে না। কিন্তু আরেকজন আপনাকে গালিগালাজ করেছে, সেটা আপনার ভেতরে ধরে রেখেছেন দিনের পর দিন, বছরের পর মাসের পর মাস, এই যে আপনি বহন করছেন, এই স্ট্রেসটা কিন্তু ক্ষতিকর, যেটাকে আপনি ভেতর থেকে আউট করছেন না। তো এটাকে বলা হয় ডিস্ট্রেস। এই ডিস্ট্রেসটা হচ্ছে শরীরের জন্য ক্ষতিকর। তো ইয়োগা মেডিটেশন করে কি এই ডিস্ট্রেসটাকে দূর করতে সহযোগিতা করে। আপনি যখন ঘুমালে আপনার স্ট্রেসের একটা অংশ কিন্তু দূর হয়, পুরোপুরি কিন্তু দূর হয় না। স্ট্রেস আরেকভাবে আমরা বলতে পারি স্ট্রেস হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে মাসকুলার টেনশন বা মাসলের টেনশন স্ট্রেস, আরেকটা হচ্ছে নিউরনের টেনশন, নিউরোটিক টেনশন। তো মাসলের টেনশন যখন আমরা ঘুমাই তখন সেটা চলে যায়, কিন্তু নিউরনের টেনশনও যায়, ঘুমালে নিউরনের টেনশনটাও যায়, কিন্তু পুরোপুরি যায় না। আজকে একটু থাকলো, কালকে একটু থাকলো, পরশু একটু থাকলো, এরকম করতে করতে একটা সময় জমে যায়। তখন একটা সময় গিয়ে সেটা সাইকোসোম্যাটিক ডিসঅর্ডারে পরিণত হয়। তখন দেখবেন যে আপনার মনোযোগ ধরে রাখতে পারছেন না, হ্যাঁ, আপনি অল্পতেই হাঁপিয়ে যাচ্ছেন, কেউ একটা কথা বললেই আপনি রেগে যাচ্ছেন, অর্থাৎ ইমোশনটা আপনার কন্ট্রোলে তখনও থাকে না। তো এই স্ট্রেসটাকে দূর করার জন্য মেডিটেশন ইয়োগা চমৎকার ভূমিকা পালন করে। কেন? যখন একজন মানুষ ইয়োগা চর্চা করে তখন তার বডিতে হ্যাপি হরমোন সিক্রেট হয়, হ্যাঁ, ডোপামিন, অক্সিটোসিন, হ্যাঁ, এই যেগুলো আমাদেরকে সবসময় আনন্দোজ্জ্বল করে রাখে, সেই হরমোনগুলো রিলিজ হয়। সেই সাথে আমাদের বডিতে দুইটা সিস্টেম আছে, একটা হচ্ছে সিম্প্যাথেটিক সিস্টেম আর একটা হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক সিস্টেম বা প্যারাসিম্প্যাথেটিক ব্রাঞ্চ। তো একজন মানুষ যখন ইয়োগা করে মেডিটেশন করে তখন তার বডির প্যারাসিম্প্যাথেটিক ব্রাঞ্চটা সক্রিয় হয়, আর এটাই আমাদেরকে স্ট্রেস রিলিফ করতে সহযোগিতা করে, আমাদেরকে প্রশান্তি দেয়, ট্রাঙ্কুইল করে। তো যখনই মানুষ ইয়োগা শুরু করে দেয় তখনই তার মধ্যেই প্রশান্তিটা আসে। এই কারণেই ইয়োগাটা স্ট্রেস ম্যানেজমেন্টের ক্ষেত্রে চমৎকার ভূমিকা পালন করে, যার ফলে বাংলাদেশে, শুধু বাংলাদেশ না, আমরা তো নানান জায়গায় দেশ বিদেশ সব জায়গায় ট্রেনিং করাই ইয়োগা মেডিটেশনের উপরে, লাইফস্টাইলের উপরে, অর্থাৎ জীবনটাকে সুন্দর করার জন্য যা যা করার প্রয়োজন। ধরুন যে বাংলাদেশের সচিব পর্যায়ে যারা রয়েছেন তাদেরকেও আমরা ট্রেন আপ করেছি, হ্যাঁ, বিচারক যারা আছেন, হ্যাঁ, জাজ যারা আছেন তাদেরকে ট্রেন আপ করেছি, অর্থাৎ বাংলাদেশের সর্বোচ্চ পর্যায়ের পদস্থ কর্মকর্তা যারা আছেন সবার জীবনে আমরা দেখেছি স্ট্রেস রয়েছে। তো তারা যখন ইয়োগাটার চর্চা শুরু করেছেন দেখেছেন যে ট্রিমেন্ডাস বেনিফিট তারা পাচ্ছেন, যার ফলে বাংলাদেশের বিসিএস অ্যাডমিন একাডেমি থেকে শুরু করে যত ক্যাডার আছেন তাদের কোর্স কারিকুলামের একটা পার্ট হচ্ছে ইয়োগা মেডিটেশন, এবং আমরা সেখানে রেগুলার ওনাদেরকে সেই ট্রেনিংটা দিয়ে আসছি এবং তারা দে আর গেটিং ট্রিমেন্ডাস বেনিফিট।
আমরা জানতে পারি আপনি আমেরিকা থেকে শুরু করে সব জায়গায় যেখানে যোগা সেন্টার আছে আপনি সেখানে যোগা করে থাকেন, এবং নট অনলি বাংলাদেশে আপনি ট্রেনিং দেন, আপনি বাইরে বিদেশে গিয়েও আপনি ট্রেন আপ করেন। তো বিদেশি হচ্ছে যারা আপনার ট্রেনিং নেয় এবং বাংলাদেশি যারা ট্রেনিং নেয়, আমিও আপনার থেকে ট্রেনিং নিয়েছিলাম যোগা ডেতে। পার্থক্যটা কি, মানে আমাদের যে সবাই তো সেম, কান্ট্রি যে ভিন্ন, কিন্তু রেসপন্সটা কেমন বা ট্রান্সফরমেশনটা আপনি কেমন দেখছেন? চমৎকার। আমরা এখন যে যোগার যে ট্রান্সফরমেশনটা দেখছি এখন এটা খুবই মানে লক্ষণীয়। আমরা যখন বাংলাদেশে বা প্রাতিষ্ঠানিকভাবে যোগ ফাউন্ডেশন এই যোগাটার চর্চা শুরু করে বাংলাদেশে, আমি পরবর্তীতে আসবো এই বিষয়ে যে যোগ ফাউন্ডেশন বিষয়টা কি। তো 80-র দশকে যোগ ফাউন্ডেশন এই যোগা চর্চাটাকে প্রাতিষ্ঠানিকভাবে বাংলাদেশে শুরু করে। তখন আমার যে শ্রদ্ধা শিক্ষক ছিলেন তিনি এটাকে যেভাবে শুরু করেছিলেন অনেক প্রতিকূলতা তিনি ফেস করেছেন। হ্যাঁ, আমার শিক্ষক যিনি তার যে সহধর্মিনী তিনি এটাকে অনেক পরিশ্রম করে দাঁড় করিয়েছেন। তখন অনেক প্রতিকূলতা ছিল, কিন্তু এখন সেই প্রতিকূলতাটুকু কিন্তু নেই। এখন আপনি দেখবেন যে এই গুলশান বনানী থেকে শুরু করে সব এলাকায় কিন্তু একটা যোগা সেন্টার আছে, যার ফলে অনেকটা সহজ হয়ে গিয়েছে, মানুষজন এটাকে খুব পজিটিভলি নিচ্ছে। আগে মানুষজন মনে করতো যে এটা চর্চা করলে কি আমি ধর্মান্তরিত হয়ে যাচ্ছি কিনা, আমার ধর্ম চলে যায় কিনা। তো এটা যে একটা সায়েন্স, এটা যে সার্বজনীন একটা বিজ্ঞান, এটা মানুষজন এখন বুঝতে শুরু করছে, যার ফলে ইউরোপ আমেরিকাতে যেরকম করে জনপ্রিয় যোগা বাংলাদেশেও একইভাবে সেটা জনপ্রিয় হচ্ছে। তো ইউরোপ আমেরিকাতে কিছু একটা বিষয় আছে যেটা নেগেটিভলি প্রচারিত হয়ে থাকে, যে যোগাটাকে এমনভাবে ওনারা কাস্টমাইজ করেছেন যার ফলে রিয়েল যোগাটাকে আমরা সেইভাবে পাই। তো সেই অর্থে আসলে অথেন্টিক প্লেস হচ্ছে এই উপমহাদেশ। এই জায়গাটাতে যোগা যারা চর্চা করেন তারা মূলত অথেন্টিক যোগাটাকে চর্চা করার সুযোগ পান। বাট ফিল্ড সব জায়গায় মানে খুবই উর্বর, সব জায়গায় মানুষজনটাকে ভালোভাবে নিচ্ছেন। আপনি যেহেতু একেবারে বাংলাদেশে উচ্চপদস্থ যারা আছে, ডিসিশন মেকার যারা আমাদের লিডার এবং বিধিবিধান যারা নির্ধারণ করেন, ওনাদের থেকে শুরু করে সাধারণ জনগণ, স্টুডেন্ট সবাইকেই আপনি যোগা ট্রেনিং করান। তো সেক্ষেত্রে আপনি ওনারা এত স্ট্রেসড, ওনাদের অনেক প্রেশার, যারা উচ্চপদস্থ অফিসার যারা আছেন আমাদের দেশে, ওনাদের এই যোগাটা ডিসিশন মেকিং ক্ষেত্রে কতটুকু হেল্প করে, আর সেটা ছাড়াও এই যে সাধারণ মানুষের ক্ষেত্রেও যোগা ডিসিশন মেকিংয়ে কতটুকু ইম্প্যাক্ট ফেলে? চমৎকার প্রশ্ন। আপনি দেখেন, একজন মানুষ যত বেশি পদস্থ হবেন তত তার কাজের সম্মান যেরকম করে আছে সেটার সঙ্গে কিছু এটা উল্টো পিঠও কিন্তু আছে। অর্থাৎ তার একটা ডিসিশনের কারণে পুরো জাতিটাই কিন্তু বঞ্চিত হতে পারে, আবার একটা ডিসিশনের কারণে পুরো জাতি উপকৃত হতে পারে। তো যার ফলে যত পদস্থ মানুষ তার ডিসিশন মেকিং পাওয়ারটা তত স্ট্রং হতে হবে, তার ব্রেনটা তত কুল হতে হবে, তার নার্ভাস সিস্টেমে তার কন্ট্রোলে থাকতে হবে, তার মনটা তার নিয়ন্ত্রণে থাকতে হবে। যদি তিনি সেই জায়গায় সেই কন্ট্রোলিং পাওয়ারটা ওনার কাছে না থাকে তাহলে কিন্তু সেই জায়গায় তিনি মেজাজ হারিয়ে এমন কিছু করবেন যার ফলে পুরো জাতি বঞ্চিত হবে। তো যোগা মেডিটেশন এক্ষেত্রে চমৎকার ভূমিকা পালন করে এইভাবে সে আপনার মনটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। অর্থাৎ আপনি যখন যোগা মেডিটেশন চর্চা করবেন ধীরে ধীরে আপনার ইমোশনের উপর একটা কন্ট্রোল আসবে, রাগের উপর আপনার কন্ট্রোল আসবে, আপনার শরীর সুস্থ থাকবে। আর একজন মানুষের শরীর যখন সুস্থ থাকে সে এমনিতেই ডিসিশন পারফেক্ট দেয়। আর যখন মানুষ রেগুলার যোগা মেডিটেশন চর্চা করে সে আস্তে আস্তে স্পিরিচুয়ালি ডেভেলপ করে, যার ফলে ইনস্ট্যান্ট ডিসিশন নেওয়ার যে ক্যাপাসিটি সেটা বিল্ড আপ করে। এবং আপনি দেখবেন যারা রেগুলার মেডিটেশন করেন, যারা যোগা চর্চা করেন, তাদেরকে দেখবেন যে অনেকটাই ধীর স্থির, সাধারণ মানুষের চেয়ে একটু হলেও ডিফারেন্ট, তাদের মধ্যে একটু স্থিরতা থাকে। এটার মূল কারণ হচ্ছে তাদের এই চর্চার কারণে। তো যোগা মেডিটেশন চর্চা করলে তার ভেতরটা প্রশান্ত থাকে, তখন ডিসিশনটা কারেক্ট হয়। তো এ কারণেই আমাদের দেশে যারা পদস্থ কর্মকর্তা আছেন তারা এই জিনিসটাকে বেছে নিয়েছেন, কারণ স্ট্রেস থাকলে কিন্তু উনি ভালো ডিসিশনটা দিতে পারবেন না, জাতি বঞ্চিত হবে, মানুষজন বঞ্চিত হবে। তো এই কারণেই স্ট্রেস ম্যানেজমেন্ট ট্রেনিং, ধরেন যে সাভারে আমরা ট্রেনিং করাই, সেখানে যে পদস্থ কর্মকর্তা SCAD কোর্স আছে, SCC কোর্স, SCC মানে সিনিয়র স্টাফ কোর্স, হ্যাঁ,
সেখানে সচিবরা থাকেন। তো ওনাদের জীবন আমরা দেখেছি, ওনাদের ক্লাস যখন আমরা করাতাম, তো স্যারকে জিজ্ঞেস করলাম যে স্যার আপনি কয়টায় ঘুমান? উনি বলে যে আমি রাত 3টায় ঘুমাই। তো এই যে লাইফস্টাইলের যে ওনার যে চেঞ্জ, রাত 3টায় ঘুমালে উনি তো ঘুমের উপকারটুকু পাবেন না। তো ইয়োগাটা কি করে, মেডিটেশন কি করে আপনাকে একটা সুশৃঙ্খল জীবনযাপনে অভ্যস্ত করে। ঘুমের সময় ঘুম, নির্ধারিত সময় ঘুম। এখন রাত 3টার সময় ঘুমিয়ে উনি ঘুমের উপকার পাবেন না, কারণ ঘুমানোর জন্য যে ঘুমানোর জন্য যে হরমোনটা আমাদের প্রয়োজন মেলাটোনিন, সেটা কিন্তু ওই সময় তিনি পাচ্ছেন না। জি, তাই ইনসোমিয়াতে তিনি ভুগছেন, যার ফলে তার মেজাজটা অতিরিক্ত থাকছে, তিনি সবার সঙ্গে সুন্দর ব্যবহার করছেন না। এগুলো ইম্প্যাক্ট ফেলে। তো যার কারণে আমাদের জন্য ইয়োগা মেডিটেশনটা খুব জরুরি। জি, আর তাছাড়াও হেলথের দিকে যদি বলতে যায়, হাই প্রেশার, ডায়াবেটিক্স, এসবেরও আমরা শুনেছি ইয়োগার খুবই উপকার দিচ্ছে, এবং আমাদের ঢাকা থেকে শুরু করে সারা বাংলাদেশে তাই ইয়োগার জনপ্রিয়তা পেয়েছে। বিশেষ করে এই যে মেডিকেলে এটাকে কি টার্ম জানি বলে, এটা ইয়োগাতে আমরা এটাকে বলি ট্রিটমেন্ট, ইয়োগা থেরাপিস্ট। জি, ইয়োগা থেরাপিস্ট। আমি ইয়োগা থেরাপিস্ট হিসেবে যখন বিভিন্ন জায়গায় থেরাপিটা দেওয়ার চেষ্টা করি, তখন তার লাইফস্টাইলটা আগে জানার চেষ্টা করি। হ্যাঁ, তো এজ এ ইয়োগা থেরাপিস্ট আমরা অনেক মানুষকে নানান ধরনের রোগ ব্যাধি থেকে সুস্থ করার ক্ষেত্রে সহযোগিতা করেছি। যেমন মাইগ্রেন, আপনি যদি রেগুলার ইয়োগা করেন, মেডিটেশন করেন, মাইগ্রেনটা মাইগ্রেশন নিয়ে চলে যাবে, আপনি সুস্থ থাকবেন। সেইভাবে হাই ব্লাড প্রেশার আপনি যদি রেগুলার করেন, দেখবেন আস্তে আস্তে আপনার জীবন থেকে হাই ব্লাড প্রেশার চলে যাচ্ছে। ডায়াবেটিস, সেটার ক্ষেত্রেও আপনি দেখবেন যে প্রিভেন্টিভ মেজারগুলো ইয়োগা থেকে পেয়ে যাচ্ছে। হ্যাঁ, ব্যাক পেইন, হ্যাঁ, নেক পেইন, এই যে নানান ধরনের ব্যথা বেদনা, এটার ক্ষেত্রেও ইয়োগা চমৎকার ভূমিকা পালন করে, মেডিটেশন চমৎকার ভূমিকা পালন করে, এবং আমরা ট্রিমেন্ডাস রেজাল্ট পাচ্ছি। এটা মানুষদেরকে এই ইয়োগা থেরাপিটা দিয়ে, মেডিটেশন থেরাপি উপকার পাচ্ছে। ইমোশনাল ইন্টেলিজেন্সের উপরে ইয়োগার একটা দারুণ হচ্ছে যে প্রভাব আমরা শুনতে পাই, যেমন রাগ নিয়ন্ত্রণ করা এবং যে স্থিরতা থাকা, এটাও তো একটা ইমোশনাল ইন্টেলিজেন্সের মধ্যে পড়ে। তো সেক্ষেত্রে স্যার, যারা হচ্ছে যে যোগার সাথে নেই, কিন্তু অটোমেটিকলি অনেককে দেখি যে ইমোশনাল ইন্টেলিজেন্স আছে, ওনাদের জাদুটা কি, ম্যাজিকটা কি ওনাদের? একটা জিনিস হলো কি, মানুষ যখন তার ক্রিয়েটিভিটিটাকে ব্যবহার করে, তার ইমোশনটাকে সে পজিটিভলি ব্যবহার করতে পারে, তখন কিন্তু সে যেদিকেই অগ্রসর হবে সেদিকেই সে উপকার লাভ করবে। তো ইমোশন কন্ট্রোল করলে, ধরেন যে এখন আপনার মন চাচ্ছে একটা জিনিস খেতে, কিন্তু জিনিসটা ক্ষতিকর, আপনার যদি ইমোশন আপনার কন্ট্রোলে থাকে, আপনার ইন্টেলিজেন্স খাটিয়ে যদি আপনি ইমোশনটাকে কন্ট্রোল করে ফেলেন, তাহলে কিন্তু আপনি জিনিসটা খাবেন না। তো ইয়োগাটা হচ্ছে কি, আপনার এই চিত্তের উপরে, আপনার প্রবৃত্তির উপরে, আপনার ইমোশনের উপরে কন্ট্রোলিং পাওয়ারটা তৈরি করে, নিয়ন্ত্রণটা নিয়ে আসে। যার ফলে ইয়োগার একটা সংজ্ঞাই হচ্ছে এরকম যে ইয়োগাটা কি, এটা বলা হচ্ছে এরকম যে ইয়োগাহা চিত্তবৃত্তি নিরোধাহা। ইয়োগাটা হচ্ছে আপনার মনের যে অস্থিরতা, মনের যে নানান জায়গায় দৌড়াদৌড়ি করে মনটা অস্থির, এই প্রবৃত্তিগুলোকে যিনি নিয়ন্ত্রণ করতে পারেন, তিনি হচ্ছেন মূলত যোগী, বা তিনি যোগ অনুশীলন করেন। তো ইয়োগার মূল লক্ষ্যটা হচ্ছে এই যে মনের অস্থিরতা, সেটাকে দূর করা, মোটিফিকেশন অফ মাইন্ড। এটাকে যখন আপনি কন্ট্রোল করতে পারবেন, অর্থাৎ ইমোশনটাকে, মনের একটা অংশই তো ইমোশনটাকে যিনি কন্ট্রোল করতে পারে, তিনি আসলে সব ক্ষেত্রে উন্নতি করতে পারে। তো আমরা এটাকে পজিটিভলি ব্যবহার করতে চাই। তো ইয়োগা চর্চা করলে এটা পজিটিভলি ব্যবহৃত হবে এবং মানব জাতি উপকৃত হবে। আচ্ছা স্যার, আমাদের দেশে পাবলিক হেলথের উপরে ইয়োগার প্রভাব কতখানি? এটা একটা খুব ইউনিক প্রশ্ন করেছেন, কারণ মানুষ বিচ্ছিন্ন কোনো প্রাণী নয়। সে পরিবার নিয়ে আছে, সে সমাজ নিয়ে আছে, সে দেশ নিয়ে আছে, টোটাল বিষয়টাই তো একটা পরিবার। হ্যাঁ, তো আপনি দেখেন, যখন একজন মানুষ ইয়োগা মেডিটেশনের চর্চা করে, তখন কি হয়, যিনি পার্সোনালি চর্চা করছেন তিনি সুস্থ থাকছেন, শারীরিকভাবে সুস্থ থাকছেন, মানসিকভাবে সুস্থ থাকছেন, সেই সঙ্গে তিনি সোশ্যালি ফিট থাকছেন, সমাজের সবার সঙ্গে তিনি চলতে ফিরতে পারছেন। আর যদি রেগুলার চর্চায় তিনি থাকেন, আস্তে আস্তে তার স্পিরিচুয়াল ডেভেলপমেন্টটা হচ্ছে। তো এই যে তিনি ফিটনেসটা অর্জন করলেন, এতে কি হলো, তিনি হাসপাতালে কম যাবেন, চিকিৎসা ব্যয়টা কমবে, তিনি আরেকজন মানুষের ক্ষতি কম করবেন, তার রাগ গুসা কম হবে, তার প্রবৃত্তি তার নিয়ন্ত্রণে থাকবে, সে অন্যকে কষ্ট দেবে না, সমাজ উপকৃত হবে। তো এইভাবে যদি আমরা বিচার করি, তাহলে দেখা যাবে একটা মানুষ যখন চর্চা করছে, সেই সঙ্গে যদি পরিবারে আরেকজন চর্চা করে,
তার খরচটাও বেঁচে যাচ্ছে, সেও সুস্থ থাকছে, মা বাপের টেনশনটা কমে যাচ্ছে। এইভাবে দেখা যায় ব্যক্তিগত অনুশীলন থেকে মানুষজন এটার পরিবারে একটা প্রভাব বিস্তার করে ইতিবাচকভাবে। তখন আস্তে আস্তে পরিবারের বাকি যারা আছেন তারা যদি অনুশীলন শুরু করেন, তাহলে পরিবারটাও স্বাস্থ্য সুরক্ষা পায় এবং তার চিকিৎসা ব্যয়টা কমে আসতে থাকে। একইভাবে এটা যখন সমাজে যায়, সমাজে যখন চর্চিত হয়, সমাজের মানুষরাও বেনিফিটেড হয় এবং সে একটা পর্যায়ে এটা দেশের উপর প্রভাব বিস্তার করে, পাবলিক হেলথের উপরে এটা প্রভাব বিস্তার করে। যে কারণেই মানে আমাদের দেশে তো সেটা সেইভাবে সম্ভব না, কিন্তু পাশের দেশ ভারতেও যদি আমরা দেখি, সেখানে যোগা মেডিটেশনের উপর কিন্তু ডিসকাউন্ট আছে, অর্থাৎ সরকারের তরফ থেকে কিছু রেয়াত থাকে, সরকারের তরফ থেকে মানে কি বলে সাবসিডি দেওয়া হয় যে তারা যেন এই যোগাটা চর্চা করে আর কি। কারণ এতে দেশের সম্পদ সে সুরক্ষিত রাখতে পারছে, অর্থাৎ তার এক্সট্রা খরচটা কমে যাচ্ছে, চিকিৎসা ব্যয় কমে যাচ্ছে, সামাজিক কারণে যে নানান ধরেন যে একজন মানুষ যদি যোগা চর্চা করে সে ড্রাগ এডিক্ট হচ্ছে না, নেশাগ্রস্ত হচ্ছে না, তাহলে কি হলো, সে সমাজের একটা অ্যাসেট হয়ে দাঁড়ালো। তো এই যে সরকার কিছু প্রিভেন্ট করতে পারলো, সেই কারণে তারা কিন্তু ভর্তুকি দিয়ে হলেও যোগা মেডিটেশনটাকে চালু রাখছে। তো আসার কথা বাংলাদেশেও এটার চেষ্টা করা হচ্ছে, কোয়ান্টাম ফাউন্ডেশন তারা এটার চর্চা করছেন। আমরা এটাকে এমনভাবে মানে সব মানুষের কাছে নিয়ে যাওয়ার চেষ্টা করছি যাতে বাংলাদেশ সরকার যোগা মেডিটেশন এটাকে টেক্সটের মধ্যে নিয়ে যেতে পারেন, আমরা যাতে উপকৃত হতে পারি। আপনি আমাদের দেশে একজন শীর্ষ যোগা গুরু এবং মেডিটেশন গুরু। আপনি কখন থেকে যোগা শুরু করেছেন? আসলে আমার জার্নিটা শুরু হয়েছে স্কুল লাইফ থেকে। আমাদের স্কুলে একবার একজন টিচার আসলেন, ফিজিক্যাল টিচার। তখন খুব বেশি যে মনে আছে তা না, তো উনি এই যে যোগার নানান আসনগুলো দেখিয়েছিল, তখন কিন্তু আমি জানতাম না যে এগুলো হচ্ছে যোগার আসন। পরবর্তীতে আমাদের একজন আত্মীয়, তো উনি ইন্ডিয়াতে আসা যাওয়া করতেন এবং বাংলাদেশেও থাকতেন, তো ওনার মাধ্যমে জানতে পারি এগুলো হচ্ছে যোগব্যায়াম বা যোগের আসন। এই যে এটার প্রতি ইন্টারেস্ট করলো, তারপরে আস্তে 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 মানে নানান বইপত্র থেকে বই পড়া শুরু করলাম। পরবর্তীতে বাংলাদেশ টেলিভিশনের একজন প্রশিক্ষক ছিলেন, তার ভিডিওগুলো দেখতাম। হ্যাঁ, পরবর্তীতে ইন্ডিয়া থেকে অনেক সিডি নিয়ে আসলাম, সেগুলো চর্চা করলাম, কারণ বাংলাদেশে তখনও সেইভাবে প্রশিক্ষক নাই যোগার ক্ষেত্রে। সেইভাবে শুরু করলাম এবং 1997 সালে আমি যোগা ফাউন্ডেশনে জয়েন করলাম, কোয়ান্টামে জয়েন করলাম। তখন সেখান থেকেও মানে যোগাটাকে বিস্তৃত করার একটা সুযোগ পেয়ে গেলাম। তখন থেকে সারা বাংলাদেশে যোগার যে ট্রেনিং সেটা দেওয়া শুরু হলো এবং পরবর্তীতে আবার ইন্ডিয়াতে স্বামী বিবেকানন্দ যোগা ইউনিভার্সিটি থেকে শুরু করে আরও নানান ইনস্টিটিউট থেকে যোগার প্রশিক্ষণ নিলাম। এইভাবেই যাত্রাটা শুরু হলো আর কি। জি, এত লম্বা কিন্তু একটা যাত্রা, এবং আপনি প্রতিটা সময়ে প্রতিটা মুহূর্তেই আপনি যোগার পিছনে আপনি সময় ব্যয় করেছেন এবং যোগাতেই আপনি ছিলেন, এবং সেটা আমরা দেখতে পাচ্ছি এখন আপনি সারা বাংলাদেশে, নট অনলি আমাদের দেশে, আপনি সারা বিশ্বে যোগা নিয়ে আপনার এই যে সুন্দর জার্নি, সবাইকে শান্তির পথে নিয়ে আসা, একটা সমৃদ্ধির পথে নিয়ে আসা। আমি আজকে আপনার সঙ্গে কথা বলতে পেরে সত্যিই আমি এনলাইটেন ফিল করছি, অ্যান্ড আমি শান্তি অনুভব করছি। চমৎকার, শুক্রিয়া। জি, আমাদের আরেকটা জানতে ইচ্ছে করে, এই যে আপনি নিজের লাইফে আপনি লিডারশিপে নিজের ডিসিশন নিলেন যে আপনি যোগা জার্নিটা করবেন এবং আপনি শীর্ষ একজন আমাদের দেশে যোগা ট্রেনার। তো এই জায়গায় আসতে আসলে আপনার অনেক অনেক পড়াশোনা, অনেক অনেক ত্যাগ, অনেক অনেক হচ্ছে যে পরিশ্রম করতে হয়েছে। সেক্ষেত্রে আমরা অনেক যোগা ইনস্টিটিউট দেখি যারা একটা কোর্স করেছে এবং ভাবছে যে সে যোগা ট্রেনিং করাবে। এই ক্ষেত্রে আপনি তাদেরকে কি পরামর্শ দিবেন? কারণ হচ্ছে যে এটা একটা রেসপন্সিবিলিটিস, কারণ অল্প শিখে, যেমন কোনো মেডিকেল সার্টিফিকেট ছাড়া কোনো ডাক্তার রুগীকে চিকিৎসা করতে পারে না। ঠিক সেক্ষেত্রে আমরা কিছুটা শঙ্কিত, কারণ মিসগাইড হয়ে যাচ্ছে কিনা, প্রপার কারো যদি জ্ঞান সেটা অর্জন না করা হয় তাহলে কিভাবে স্প্রেড করবে। এক্ষেত্রে আপনি কি বলবেন? এটা একটা সুন্দর প্রশ্ন, কারণ একটা জিনিসের গভীরে না গিয়ে যদি একজন টিচিং দেয়া শুরু করে, হ্যাঁ, তাহলে এটা কিন্তু খারাপ হতে পারে।
আপনি একটা জিনিস খুব সুন্দর করে তুলে নিয়ে এসেছেন যে এটা একটা রেসপন্সিবিলিটি, এটা একটা দায়িত্ব। হ্যাঁ, আমি যখন একজন অ্যাজ এ যোগা থেরাপিস্ট, তো এই যোগা থেরাপিস্ট হিসেবে যখন আমি একজনকে তার রোগ থেকে নিরাময়ের জন্য আমি প্রচেষ্টা চালাচ্ছি, যদি সেটা সায়েন্টিফিক না হয় এবং আমার কারণে যদি ওই রোগীটা মারা যায় অথবা তার কোনো একটা ক্ষতি হয়, পুরো রেসপন্সিবিলিটি কিন্তু আমার। সুতরাং এটা মানে খুব সহজ জিনিস না। একজন মানুষকে যে আপনি যোগা মানে একটা জায়গা থেকে শিখলেন আর শুরু করে দেন তা কিন্তু না, একদম ইনস এন্ড আউট আপনাকে জানতে হবে। যদি সেটা না করা হয় তাহলে হিতে বিপরীত হতে পারে। সহজ করে বলি, ধরেন যে একজন প্রেগনেন্ট উইমেন, গর্ভবতী মহিলা, তাকে যদি আপনি যোগার কিছু আসন আছে এগুলো করতে দেন তাহলে সেও নিজে মারা যাবে, বাচ্চাটাকেও মারবে। তো যার কারণে ওই যোগা টিচিং দিতে গেলে সেই কোয়ালিটিটাকে আগে অর্জন করে নিতে হবে। আপনার একটা আসনের ইনস এন্ড আউটস আপনাকে জানতে হবে, এটা প্রক্রিয়া দেওয়ার ফলে এটার কি কি উপকার হবে, সেই সঙ্গে এটার কি সাইড ইফেক্ট, অর্থাৎ অতিরিক্ত করলে অথবা বেশি প্রেশার ক্রিয়েট করলে কি হবে সেটাও কিন্তু জানতে হবে। এবং একজন যোগা টিচার এক করতে বলা যায়, আমরা এজ এ যোগা থেরাপিস্ট হিসেবে বলছি, আমাদের মেডিকেল সায়েন্সে মেডিকেল সায়েন্সে বহু বিষয় পড়তে হয়েছে, ফিজিওলজি পড়তে হয়েছে, অ্যানাটমি পড়তে হয়েছে, কারণ একটা আসন করলে তার ফিজিওলজিক্যাল কি চেঞ্জেস আসে, অ্যানাটমিক্যাল কি চেঞ্জেস আসে, হরমোনাল কি চেঞ্জ আসে, এটা যদি আপনি না জানতে পারেন তাহলে আপনি রোগীর ক্ষতিও করে ফেলতে পারেন একজন মানুষকে উপকারের পরিবর্তে। সুতরাং যোগা টিচিংয়ে আপনি তখনই যাবেন যখন আপনি সার্টিফাইড হবেন। যেমন আমি যোগা থেরাপিস্ট, এই যোগা থেরাপিস্ট এটা অর্জন করতে আমাকে অনেক পরিশ্রম করতে হয়েছে, নানান ধরনের কোর্স করতে হয়েছে, তারপর একটা সার্টিফিকেশন এসেছে, এখন আমি করতে পারি। একইভাবে আমি একজন প্রিনেটাল বা পোস্টনেটাল যোগা টিচার, প্রেগনেন্সি যোগা টিচার, এটার জন্য আমাকে আলাদা কোর্স করতে হয়েছে যে এটার সার্টিফিকেশন নেওয়ার জন্য, যে একজন প্রেগনেন্ট উইমেনকে কীভাবে যোগা চর্চা করাবেন। এটা খুবই রিস্কি, কিন্তু একজন প্রেগনেন্ট মহিলাকে আপনি যে যোগা করাবেন যদি সার্টিফিকেশন আপনার না থাকে, আপনি দক্ষ না হন, তাহলে কিন্তু অনেক কিছু হয়ে যেতে পারে। সুতরাং জেনে জানাতে হবে। আবার এই দিকেও যদি আমরা না যাই, সাধারণ যোগার আসন চর্চাকারী হিসেবে একজন প্রশিক্ষক হিসেবে আপনি নিজেকে তৈরি করতে চান, অবশ্যই আপনাকে ইনস এন্ড আউটস জানতে হবে আর কি। কিছু আসন শিখলাম আর শুরু করে দিলাম, বিষয়টা এটা হলে আপনি মানুষের উপকার করার পরিবর্তে অনেক সময় অপকারও করে ফেলতে পারেন। তো আমরা অবশ্যই এই বিষয়টা নিয়ে খুব সাবধান থাকবো, এবং যারাই আমরা যোগা টিচিং নিতে যাচ্ছি আমরা আগে দেখব যে যিনি এই টিচিংটা দিচ্ছেন তার ব্যাকগ্রাউন্ডটা কেমন, তিনি কি আসলে এটা দেওয়ার উপযুক্ত অবস্থায় আছেন কিনা। আজকালকে তো ইউটিউব, ফেসবুক এগুলো দেখে দেখে মানুষজন এখন মনে করছে এটার উপকার হচ্ছে, কিন্তু এটার অপকারও আছে। অপকার বলতে কি, মানে সঠিক সময়ে সঠিক জায়গায় যদি এটার মানে প্লেসমেন্ট না হয়, ধরুন যে কপালভাতি একটা প্রসেস যোগাতে, হ্যাঁ, যে শ্বাস প্রশ্বাসের একটা প্রক্রিয়া, এটা করলে খুবই উপকার পাওয়া যায়, কিন্তু একজন প্রেগনেন্ট মহিলা যদি এটা করেন তাহলে কিন্তু তার জন্য খুবই খারাপ হবে আর। তো এই জন্য সব জেনে শুনে যোগা প্রশিক্ষক হতে গেলে, টিচিং দিতে গেলে অবশ্যই আপনাকে ইনস এন্ড আউটস জানতে হবে আর কি, তাহলেই মানুষও নিরাপদ, আপনিও নিরাপদ। আচ্ছা, এবার আসি লিডারশিপে যোগার সাথে সংযুক্তি কি, এবং লিডারদেরকে কেন যোগা করতে বলা হয়, যোগা অ্যান্ড মেডিটেশন। আপনি দেখেন, লিডার কে হতে পারে? লিডার সেই হতে পারে যে নেতৃত্ব দিতে পারে। লিডার সেই হতে পারে যে পরিস্থিতিটাকে কন্ট্রোল করতে পারে। একটা পরিস্থিতি সৃষ্টি হলো, সেই পরিস্থিতিটাকে সে ম্যানেজ করে ফেলতে পারে, সেই লিডার। আবার লিডারকে কি করতে হয়? তাকে কুইক ডিসিশন নিতে হয়। তো একজন মানুষ কুইক ডিসিশন নিতে পারবে, সে পরিস্থিতিটাকে কন্ট্রোল করতে পারবে কখন? যখন তার মনটা প্রশান্ত থাকবে, শরীরটা সুস্থ থাকবে, ব্রেনটা ঠিকভাবে কাজ করবে, এবং আরও যদি আমরা গভীরভাবে দেখি, সে যদি একটু স্পিরিচুয়ালি এনলাইটেন্ড হতে পারে, তার স্পিরিচুয়াল কিছু পাওয়ার সে গেইন করে, তাহলেই সে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেবে। তো যোগা মেডিটেশন কি করে? যোগা মেডিটেশন তো এই কাজগুলোই করছে সে, যে একজন মানুষকে স্থিত হতে সহযোগিতা করছে, তার কনসেন্ট্রেশন পাওয়ার বাড়াচ্ছে। একজন মানুষ যখন যোগা করে, মেডিটেশন করে, তার কনসেন্ট্রেশন পাওয়ারটা বেড়ে যায়। একজন মানুষ যখন যোগা মেডিটেশন করে, তার মেমোরি পাওয়ারটা বেড়ে যায়, সে স্মরণ রাখতে পারে। আর লিডার হিসেবে কিন্তু স্মরণ শক্তি প্রখর হওয়া চাই, কারণ আপনার কর্মী যারা আছেন, শিষ্য যারা আছেন, তাদের যদি নামই মনে রাখতে না পারেন তাহলে তো আপনি লিডিং দিতে পারবেন। তো এই যে মেমোরি পাওয়ার, এটাও দরকার আছে। তো যোগা মেডিটেশন কি করে? প্রতি ক্ষেত্রেই লিডারকে সেই সহযোগিতা করে। আমরা একবার জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির টিচারদেরকে নিয়ে একটা লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম করেছিলাম। তো সেখানে আমরা যখন এগুলো করিয়েছিলাম, তারা বললেন যে এই জিনিসগুলোই তো আমাদের দরকার। আমরা তো যে একটা সিচুয়েশন, যখন অনাকাঙ্ক্ষিত একটা পরিস্থিতি সৃষ্টি হয়ে যায়, তখন কিন্তু আমরা আর
কুলকিনারা পাই না, আর কি করবো কি, যে পাজলড হয়ে যায়। তো যারা মেডিটেশন করে ইয়োগা করে দেখবেন তারা ধীর স্থির, তার পাজলড না, সে পরিস্থিতিটাকে অবজার্ভ করে কুইক ডিসিশন নিয়ে ফেলে। তো ডিসিশন নেওয়ার ক্ষেত্রে, মাথা ঠান্ডা রাখার ক্ষেত্রে, ব্রেনটাকে ঠান্ডাভাবে ইউজ করে কাজটাকে আদায় করিয়ে নেওয়ার যে কোয়ালিটি, সেটা ইয়োগা মেডিটেশন আমাদেরকে তৈরি করে দেয়। এই কারণেই ইয়োগা মেডিটেশন লিডারশিপ কোয়ালিটির ক্ষেত্রে বা লিডিং দেওয়ার ক্ষেত্রে এটা খুব জরুরি। এবং আমি মনে করি আমাদের যে ইয়াং জেনারেশন যারা আগামীতে আমাদেরকে নেতৃত্ব দেবে, তাদের ইয়োগা মেডিটেশন মাস্ট, যেটা অবশ্যই করণীয় একটা বিষয় হিসেবে প্রতিদিন থাকা উচিত। কারণ একজন ইয়াং লিডার, সে ভবিষ্যতে তৈরি হচ্ছে আমাদের জন্য। সে যদি ফিট না থাকে, সে যদি ডিসিশন মেকিংয়ে ভুল করে, রাইট প্লেসে মানে রাইট টাইমে রং প্লেসে থাকেন, তাহলে কিন্তু হবে না। আপনাকে রাইট টাইমে রাইট প্লেসেই থাকতে হবে, রাইট ডিসিশনও নিতে হবে। ইয়োগা মেডিটেশন সেই কাজটাই করে। জি, আরেকটা আমরা জানতে পারি, সেটা হচ্ছে যে স্লো ব্রিদিং, স্লো ইনহেল অ্যান্ড স্লো এক্সহেল। এই যে আমরা যারা এই টেকনিকটা জানি না, আমরা প্রচুর হচ্ছে যে শ্বাস নিতে থাকি, সেক্ষেত্রে নাকি আয়ু কমে যায়। এটা কতটুকু সত্য মিথ্যা? আপনি খুব নিজের জীবন দিয়ে দেখেন। আমরা ইয়োগাতে এই জিনিসটাকে আমরা বলি এটা হচ্ছে প্রাণায়াম। তো এই যে প্রাণায়াম, এটা কিন্তু দুটো বিষয়ের সমাহার, একটা হচ্ছে প্রাণ আর একটা হচ্ছে আয়াম। তো প্রাণ মানে আমরা সবাই বুঝি ভাইটাল ফোর্স, লাইফ ফোর্স, যেটা আমাকে জীবিত রাখছে। আর আয়ামটা মানে হচ্ছে ডিসপারশন, বিস্তৃত করা, এক্সটেন্ড করা, বর্ধিত করা। এটার আরেকটা অর্থ আছে নিয়ন্ত্রণ করা, কন্ট্রোল করা। তো যখন আপনি প্রাণটাকে কন্ট্রোল করতে পারবেন, অথবা আপনি প্রাণটাকে এক্সটেন্ড করতে পারেন, বাড়াতে পারবেন, সেটাই হচ্ছে প্রাণায়াম। তো আপনি দেখেন আপনার জীবন দিয়ে, যখন আপনি খুব স্ট্রেসফুল থাকেন, তখন আপনার দমের অবস্থা কি হয়? দ্রুত হয়, উঠানামা করে, তাই না? হ্যাঁ, আপনি যখন খুব স্ট্রেসফুল অবস্থায় থাকেন, দৌড়ে আসেন, কেউ তাড়া করে আসছে, বা একটা প্রাণী দেখেছেন, হ্যাঁ, ধরুন এইরকম করে। এই যে স্রষ্টা আল্লাহ, ভগবান, ঈশ্বর, তাকে যে নামেই ডাকেন, তো তিনি তো আমাদেরকে নির্দিষ্ট সংখ্যক শ্বাস দিয়েই পৃথিবীতে পাঠিয়েছেন। তো এই শ্বাসটা যদি আপনি আগেই ক্ষয় করে ফেলেন, তাহলে কি হলো? বরাদ্দটা তো কমে গেল। তো যখন আমরা বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন, যে মানুষের শ্বাস যত ধীর, সে তত প্রশান্ত, সে তত স্থির। আর যে মানুষের শ্বাস যত ওঠানামা করছে, সে তত অস্থির। তো প্রাণায়াম করলে কি হয়? এই শ্বাসের পরিমাণটা আস্তে আস্তে ধীর হতে থাকে। আপনি দেখেন যে কচ্ছপ, টর্টয়েস, সে মিনিটে কয়বার শ্বাস নেয়? 4 থেকে 5 বার শ্বাস নেয়। আর মানুষ প্রতি মিনিটে কয়বার শ্বাস নেয়? 16 থেকে 17, 18 এরকম। তো যার কারণে কচ্ছপের আয়ু কয় বছর? 1000 বছর। হ্যাঁ, 500 বছর, 450 বছর, 1000 বছর এরকম। তো আমরাও যখন এই দমটাকে ধীর করতে পারবো, যে আমাদের বুজুর্গ মুনি ঋষি যারা ছিলেন, তারা এত দীর্ঘায়ু কেন হতেন? কারণ তারা এই প্রাণটাকে সঞ্চয় করতেন, এই প্রাণটাকে তারা দ্রুত খরচ করতেন না। তো যোগা মেডিটেশন করলে কি হয়? এটা আস্তে আস্তে স্থির হয়। তখন আপনি ধরেন যে সাধারণ মানুষ হিসেবে 15-16টা দম নেওয়ার কথা, দেখা যাবে আপনি 7টা-8টায় চলে আসছেন। তাহলে যে 7টা-8টা সেভ হলো, আল্লাহ তাআলাও আপনাকে দেখা যাবে যে দীর্ঘজীবী করছেন। মানে রহস্য এটাই, এটাই। এবার আসি স্যার, আমাদের তো অনেক কিছু জিজ্ঞেস করার আছে, কারণ যেটা দেখতে পাচ্ছি জীবনের প্রতিটা ক্ষেত্রে যোগার গুরুত্ব অত্যন্ত মানে অপরিসীম। বিউটি, যে যোগা অ্যান্ড হেলদি এজিং, এটা নিয়ে হচ্ছে যারা হচ্ছে বিউটি পেজেন্ট যারা যায়, ওদেরকেও আমরা দেখি যে যোগা প্র্যাকটিস করতে। নট অনলি দ্যাট, যারা হচ্ছে এভারগ্রিন ব্যাপারটা ধরে রাখতে চায়, পছন্দ করে, ফিটনেস ঠিক রাখা, স্কিন গ্লো করা, জি, এটা নিয়ে একটু জানতে চাই। যোগাতে আসলে সবকিছুরই একটা সমাধান রয়েছে। হ্যাঁ, যোগাতে আমরা এটাকে বলি যে ফেস যোগা, ফেস যোগা বলি, অথবা বিউটি যোগাও বলি। অর্থাৎ যারা এই সাইডটাকে ডেভেলপ করতে চায়, তার চেহারাটাকে সুন্দর রাখতে চায়, তার ফেসটাকে গ্লোয়িং রাখতে চায়, তাদের জন্য কিছু আসন আছে, প্রাণায়াম আছে, যেগুলো খুব সুন্দরভাবে তার ফেসটাকে সুন্দর করে, তার বিউটিফিকেশনটাকে বাড়িয়ে দেয়। তো এটা খুব চমৎকার এইভাবে যে কাজ করে। আপনি দেখেন, যত বেশি আপনি ন্যাচারাল থাকবেন, তত দেখবেন যে আপনার স্কিনটা ভালো থাকবে। তো স্কিনের আসল রহস্যটা হচ্ছে, আপনি আকর্ষণীয় তখনই হবেন যখন সেই স্কিনের মধ্যে আপনার সেই কমনীয়তাটুকু থাকবে, সেই স্কিনের মধ্যে যখন আপনার মানে কৃত্রিমতা থাকবে না।
তো ইয়োগাতে কি করা হয়, এই যে প্রাণায়াম চর্চা করা, দমের চর্চা করা হয়, তখন ভেতর থেকেই তার স্কিনটা গ্লো হতে থাকে। আপনি আমাদের বুজুর্গ মুনি ঋষি, তাদের চেহারার রং সাদা হোক অথবা ব্ল্যাকিশ হোক, কিন্তু দেখবেন যে তাদের চেহারা দিকে তাকিয়ে থাকতেই আমাদের ইচ্ছা করে। কেন? তার ভেতরের সৌন্দর্যটা প্রস্ফুটিত হয়ে যায়। তো যখন একজন মানুষ ইয়োগা চর্চা করে, তো ফেস ইয়োগাতে কি করা হয়, ফেসিয়াল কিছু এক্সারসাইজ আছে সেগুলো আমরা করি, সেই সঙ্গে প্রাণায়ামের চর্চা করা হয়, আসনের চর্চা করা হয়, ব্লাড ফ্লোটাকে আমরা মাথার দিকে নিয়ে আসি। আচ্ছা, কিছু আসন আছে আপনার হার্টটাকে উল্টে দেওয়া হয়, উল্টে দিলে রক্ত সঞ্চালন নিচে অর্থাৎ মাথার দিকে হয়, তখন ওই জায়গাতে যেহেতু রক্ত সঞ্চালন বাড়ছে তখন স্কিনটাও গ্লো করে। তো এইভাবে সেই আসনগুলোকে সাজিয়ে দিলে একজন মানুষ কিন্তু তার বিউটিফিকেশন বাইরের আর্টিফিশিয়াল জিনিস ছাড়াও কিন্তু খুব সুন্দরভাবে ধরে রাখতে পারে। আর যারা ইয়োগা চর্চা করেন তাদের বয়স অনেক বেশি হলেও দেখবে যে তাদেরকে কম বয়সে লাগছে। জি, যেমন হচ্ছে যে আমি ভেবেছিলাম, স্যার আপনার কথাই বলতে চাই, আপনি খুব বেশি বয়স হন নাই, কিন্তু আমরা ভেবেছিলাম আপনি 25 to 30, বাট আপনি অনেক সিনিয়র, আপনার অনেক কোয়ালিফিকেশন আপনি অর্জন করেছেন, দেশ বিদেশ থেকে আপনি ডিগ্রি নিয়ে এসছেন, এখন দেশে সর্বস্তরে মানুষদের জ্ঞান দিচ্ছেন। আপনাকেও যদি দেখতে যায়, আপনিও কিন্তু আপনার এজও কিন্তু স্টপ হয়ে আছে কোনো একটা বয়সে। সেটা স্রষ্টার করুন না, স্রষ্টার ইচ্ছা। স্রষ্টা চেষ্টা করছে যতটুকু পারে প্রাকৃতিক উপায়ে জীবনযাপন করার চেষ্টা করছে। আর ইয়োগাটা হচ্ছে একটা ন্যাচারোপ্যাথির মধ্যেই লাইফস্টাইল। হ্যাঁ, লাইফস্টাইলের একটা বিষয় আছে। আর আমরা আরেকটা বিষয় জানতে চাই, সেটা হচ্ছে লাফটার ইয়োগা, যেখানে বলা হয় যে সে যদি কৃত্রিমভাবেও যদি হাসে তাহলে তার যে ডোপামিন অর আদার্স কেমিক্যাল সেটা নিঃসরণ হয় ব্রেনে, এবং সেটা হচ্ছে যে হেলথকে একটা পজিটিভ ইম্প্যাক্ট ফেলে। লাফটার ইয়োগা এটা কিভাবে করে এই প্রক্রিয়াটা? আসলে লাফটার ইয়োগাটা অনেক প্রাচীন। আমাদের বুজুর্গ মুনি ঋষিরা অনেকে এটা চর্চা করতেন। তারা হাসতেন, কোনো একটা ঘটনাকে উপলক্ষ করে কিন্তু হাসতেন। তো এই যে হাসা হয়, এটা কিন্তু ন্যাচারাল হাসা, এটা কিন্তু কৃত্রিম হাসাটা সেইভাবে না, কিন্তু ন্যাচারালি যত বেশি হাসবেন উপকারটা তত বেশি হবে। হ্যাঁ, প্রথম দিকে হয়তো অনেকেই পারবে না, তাকে আর্টিফিশিয়ালি মানে হেসে হেসে সেই জিনিসটাকে অর্জন করতে হয়। একটা সময় এটা তার মধ্যেই আত্মস্থ হয়ে যাবে, সে নিজে থেকে স্বতঃস্ফূর্তভাবে হাসবে। তো হাসলে যে জিনিসটা হয়, অনেকগুলো মাসল আমাদের অ্যাক্টিভেট হয়ে যায়। যখন আমরা হাসি, যদি প্রাণ খুলে সেই রকম হাসা যায়, অনেকগুলো মাংসপেশি, অনেকগুলো নার্ভ, অনেক জয়েন্ট আছে, সেগুলোও কিন্তু ফ্রি হয়। চেহারার মধ্যে লাবণ্য আসে, কারণ এই মাসলগুলো কিন্তু তখন এক্সারসাইজ করছে। তো লাফটার ইয়োগাটাকে জনপ্রিয় করেন ডক্টর মদন কাথারিয়া। তো তিনি সারা বিশ্বে এটাকে খুব জনপ্রিয় করেছেন। তো সেই হিসেবে বা এটাকে সায়েন্টিফিক্যালিও মানুষজন দেখছে। এর আগে হয়তো জাস্ট হাসি দিলে উপকার হয় সেই পর্যন্ত ছিলেন। তো এখন এটাকে সায়েন্টিফিক্যালি মানুষজন সেটা বেনিফিট পাচ্ছে, যার ফলে হাস্যযোগ, আমরাও আমাদের বিভিন্ন প্রতিষ্ঠানে আমরা যখন যাই তখন এই হাস্যযোগটা করাই। হাস্যযোগ করাতে গিয়ে দেখেছি যে তারা খুবই প্রাণবন্ত থাকেন। আর তো হাসারও দরকার রয়েছে, প্রাণ খুলে হাসারও প্রয়োজন রয়েছে, এবং এটাও দীর্ঘজীবী হতে কিন্তু আমাদেরকে সহযোগিতা করে। আপনি কি মেডিটেশন অ্যান্ড ইমোশনাল ইন্টেলিজেন্স বাধ্যতামূলক করতেন যদি আপনাকে বলা হতো যে আমাদের দেশে এডুকেশন যে কারিকুলাম আছে সেটা যদি আবার ডেভেলপ করার সুযোগ থাকতো আপনার? এটা অবশ্যই, কারণ ইয়োগাটা তো একটা লাইফস্টাইল, ইয়োগা মেডিটেশন একটা লাইফস্টাইল। আর সেটা যখন করবে একজন মানে ইন্টেলেকচুয়ালি সেও ভালো থাকবেই, তার ইন্টেলেক্ট গ্রো করবে। সুতরাং এই যে ইন্টেলিজেন্স, সেই ইন্টেলিজেন্সটাকে ব্যবহার করতে গেলে অবশ্যই আমাদের পাঠ্যপুস্তকে সেটাকে কম্পালসারি করা দরকার। আমি সেটাই করতাম, করা উচিত। জি। ইয়োগা হেল্প করে, মেডিটেশন হেল্প করে, এবং মেন্টাল স্ট্যাবিলিটিটা কিভাবে ডেভেলপ করা যায়? আপনি দেখেন আমাদের দেশে হয়তো সেটা খুব স্বল্প পরিসরে শুরু হয়েছে। বাইরের দেশে যদি আপনি দেখেন, স্যামসাং কোম্পানি তার প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সে আগে মেডিটেশন, ইয়োগা এগুলা করায়, তারপরে সে তার কাজে নামায়। এখন এটা রিনাউন্ড, এটা একটা প্রতিষ্ঠানের কথা বললাম না, এরকম অনেক প্রতিষ্ঠান আছে। তো সে তার প্রাতিষ্ঠানিক স্লট থেকে একটা নির্দিষ্ট সময় ব্যয় করছে। যদি সেটার মধ্যে প্রোডাক্টিভিটি না থাকতো, সে কখনোই তার কর্মকর্তা কর্মচারীদেরকে দিয়ে সে মেডিটেশন ইয়োগা করাতো না। যেহেতু এটার একটা প্রোডাক্টিভিটি আছে, সেই কারণে কিন্তু সে করাচ্ছে। তো এটা করলে কি হয়, একজন মানুষ যখন ইয়োগা মেডিটেশন করে তখন তার প্রোডাক্টিভিটি রেটটা বেড়ে যায়। কারণ কি,
ধরেন যে কোনো একটা ঝামেলা হলো পরিবারে, সেই ঝামেলাটা যদি সে অফিসে নিয়ে আসে তখন কিন্তু অফিসের প্রোডাক্টিভিটি কমে যাবে। তো সে যদি বাসায় ইয়োগাটা মেডিটেশন চর্চা করে তাহলে সে স্থির এবং শান্ত থাকছে, সেই শান্ত নিয়ে পরিবেশ নিয়ে সে কিন্তু আবার অফিসেই আসছে, যার ফলে অফিসে সে প্রোডাক্টিভিটি রেটটা বাড়িয়ে দিতে পারছে, সে অহেতুক রাগ করছে না, কনসেন্ট্রেশন পাওয়ারটা সে দিতে পারছে। তো এইভাবে দেখা যায় কর্পোরেট লাইফে এটা চমৎকার ভূমিকা পালন করে ইয়োগা মেডিটেশন, যার ফলে অনেক প্রতিষ্ঠান এটাকে কম্পালসারি করেছে, না এটা সকালে এটা দিয়ে শুরু করতে হবে, তারপরে যা হবার হবে। জি, আর আমরা আপনার সাথে কথা বলে যেটা বুঝতে পারলাম যে ইয়োগা একজন লিডারকে রেডি করে, নট অনলি লিডার, একটা সমাজকে সে সুন্দর একটা সংস্কৃতি দেয়, কালচার দেয়, এবং প্রত্যেক মানুষের যদি আচরণগতভাবে পজিটিভলিভাবে এগোয় তাহলে একটা সমাজ থেকে রাষ্ট্র সুন্দর হবে। তো আমাদের বাংলাদেশকে নিয়ে আপনার কি স্বপ্ন স্যার? আসলে বাংলাদেশকে নিয়ে স্বপ্ন, এটা আমাদের কোয়ান্টাম থেকে আমরা খুব সুন্দর করে বলি যে ভালো মানুষ, ভালো দেশ, স্বর্গভূমি বাংলাদেশ। আমরা চাই এই যে বাংলাদেশ, এই বাংলাদেশ সব মানুষ ভালো হোক। আমরা অবশ্যই ভালো মানুষ, আরও ভালো হতে চাই। ভালো মানুষ, ভালো দেশ, আমরা একটা ভালো দেশে রূপান্তরিত হতে চাই, এটাকে আমরা স্বর্গভূমি, এটাই আমরা একটা স্বর্গভূমি হিসেবে আমরা দেখতে চাই। এটাই হচ্ছে আমাদের দেশকে নিয়ে আমাদের স্বপ্ন। আর জি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের প্রোগ্রামে আপনি সময় দেওয়ার জন্য, এবং আমরা যে ইন্টারন্যাশনাল ইয়োগা ডে আমরা পালন করতে পেরেছি এবং সেটার ধারাবাহিকতায় আপনার থেকে আরও বিস্তর জ্ঞান লাভ করার সুযোগ পেয়েছি। আপনি আমাদেরকে সেই সুযোগ দিয়েছেন, এবং আমাদের যে নেক্সট জেন শোর দর্শকরা আপনার যে মূল্যবান যে থটস, মতামতগুলো শোনার এবং শিখার সুযোগ পেয়েছে। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের এই শোতে জয়েন করার জন্য। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এই সুযোগটা সৃষ্টি করে দেওয়ার জন্য। পরম প্রভু সবাইকেই ভালো রাখুন, সুস্থ রাখুন। সুপ্রিয় দর্শক, কেমন লাগলো আজকে আমাদের কথোপকথন? স্যারের সাথে কথা বলে আমি অনেক শান্তি অনুভব করছি। আশা করি আপনারাও শান্তি অনুভব করছেন। আমাদেরকে কমেন্টে অবশ্যই জানাবেন কেমন আপনার অনুভূতি হচ্ছে, আর যদি কোনো প্রশ্নও থেকে থাকে আমাদেরকে কমেন্টে জানাতে পারেন। আর হ্যাঁ, যেটা বলতে চাচ্ছিলাম, ইয়োগা নিয়ে জানুন, ইয়োগা করুন, আর শান্তি ছড়ান নিজের ভিতরে এবং পারিপার্শ্বিকে। সবাইকে সুস্থ থাকার কামনা করে আজকে আমাদের শো এখানেই শেষ করছি। ধন্যবাদ।